আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। তো আজকে আমরা ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ারে লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো আমরা গত লেকচারে ওয়ার্ক এনার্জি এবং পাওয়ারে লেকচার 1 নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের লেকচার 1টা ভালো লেগেছে। তো লেকচার 1-এর চেয়ে লেকচার 2টা আমাদের একটু বেশি ইফেক্টিভ হবে, কারণ আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়াইয়ে অঙ্কের দিকে চলে যাই। তো আমাদের সর্বপ্রথম যে অঙ্কটা হবে, ঠিক আছে, তো একটি খেলনা বন্দুকের স্প্রিং 6 × 10⁻² মিটার সংকুচিত করে 8 × 10⁻³ কেজি ভরের একটি পাথর স্প্রিং এর সংস্পর্শে রেখে স্প্রিংটি মুক্ত করে দেওয়া হলো। স্প্রিংটি যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন পাথরটির বেগ কত হবে বের করতে হবে, এবং একটা স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 320 নিউটন মিটার ইনভার্স। তো চলো আমরা অঙ্কটাকে বোর্ডে লিখে ফেলি, তারপরে আমরা অঙ্কটা সলভ করাচ্ছি। তো প্রথমে কি বলেছে, একটা খেলনা বন্দুকের স্প্রিংকে একটি খেলনা বন্দুকের স্প্রিংকে কি করেছে, একটি খেলনা বন্দুকের স্প্রিংকে 6 × 10⁻² মিটার সংকুচিত করে, একটা বন্দুকের স্প্রিংকে আমরা একটু সংকুচিত করব, সংকুচিত করে কি করব, 8 × 10⁻³ কেজি পাথরের স্প্রিং এর সংস্পর্শে রেখে, পাথরের স্প্রিং এর সংস্পর্শে রেখে আমরা কি করব, পাথরের সংস্পর্শে রেখে স্প্রিংটিকে মুক্ত করব, স্প্রিংটিকে মুক্ত করা। তো তারপর কি বলেছি আমরা, যে স্প্রিং যদি সাম্য অবস্থায় পৌঁছাবে, যখন স্প্রিংটা সাম্য অবস্থায় পৌঁছাবে, কারণ একটা স্প্রিং যখন মনে করে প্রসারিত করে ছেড়ে দেওয়া হবে, কি হবে, অনেকক্ষণ ধরে থেকে সেটা কম্পন উৎপন্ন করবে, ঠিক আছে না। যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, যখন স্প্রিংটি সাম্য অবস্থায় পৌঁছাবে তখন এর বেগ কত, ঠিক আছে। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে কত, 320 নিউটন মিটার ইনভার্স 1, ঠিক আছে। তো আমরা চলো অঙ্কটা প্রথমে আগে কিভাবে সলভ করব। তো আমাদেরকে স্প্রিং এর দুটো জিনিস ধরতে হবে। স্প্রিং এর ওপর, মানে পাথরের ওপর স্প্রিং এর কৃতকাজে প্রযুক্ত বল F = কি -K × X, তাই না। তারপর কি, পাথর সরার পূর্ব মুহূর্তে স্প্রিংটি সংকুচিত এবং পাথরটির গতিবেগ v1 = আমাদের 0 হবে, ঠিক না। আমাদের এখানে যে বেগটা আছে সাম্য অবস্থা যখন হবে কি, তখন হচ্ছে কি 0 হয়ে যাবে, এবং x হবে ঋণাত্মক। তাহলে x = আমরা কি পাচ্ছি, এই যে একটা ভ্যালু পাচ্ছি, এই ভ্যালুটাকে আমরা বলবো কি মাইনাস x = -6 × 10⁻² মিটার, ঠিক আছে। তাহলে পাথর এবং স্প্রিং এর মোট গতি, মানে মোট শক্তি যেটা হচ্ছে কি E = কি 12 mv² প্লাস হচ্ছে কি 12 kx², ঠিক আছে। তারপর হচ্ছে কি, এই স্প্রিংটি যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন তাদের শক্তি বের করতে হবে। তারপর কি করতে হবে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী এখান থেকে একটা বেগ বের করে ফেলতে হবে। তাহলে চলো আমরা প্রথমে চলে যাই অঙ্কতে। আমরা কি জানি, আমরা জানি কি F = -kx, একটুকু তো আমরা জানি, তাই না। তো এটা হচ্ছে কি পাথরের উপর স্প্রিং এর প্রযুক্ত বল, পাথরের উপর
স্প্রিং এর প্রযুক্ত বল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের পাথরের উপর স্প্রিং এর প্রযুক্ত বল। তারপর কি হয়েছে যে আমাদের এটা হচ্ছে সংকুচিত হওয়ার কারণে এক্সটা কি হবে আমাদের ঋণাত্মক -6×10⁻²m, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে স্প্রিংটির হচ্ছে কি মনে করো যে পাথর এবং স্প্রিং এর মোট আরডি শক্তি, ঠিক আছে। পাথর এবং স্প্রিং এর মোট আদি শক্তি E = ½ m1 v1 এর উপর স্কয়ার প্লাস ½ k x1 এর উপর স্কয়ার, ঠিক আছে না। তাহলে আমাদের এখানে ভর দেওয়া আছে, বেগটা আমাদের নাই, ঠিক আছে। স্প্রিং যখন আদি অবস্থায় ছিল, আদি অবস্থায় এর হচ্ছে কি বেগ কত ছিল 0, মানে কি এর টোটাল ক্যালকুলেশন হবে 0। তাহলে ½ ইনটু স্প্রিং এর এটা ধ্রুবক 320 ইনটু -6×10⁻²। তাহলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি, এখান থেকে আমরা ভ্যালু পাবো একটা। আর স্প্রিং এবং পাথরের মোট মানে মনে করে যে একটা সরার পর যে হচ্ছে কি একটা বেগ হবে, সেই বেগটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। দেখো স্প্রিং ও পাথরের সরার পর মোট শক্তি = ½ m v এর উপর স্কয়ার প্লাস ½ k x এর উপর স্কয়ার। এই ক্ষেত্রে কি হবে, এই অংশটুকুর মান হবে 0, তাহলে ½ m v এর উপর স্কয়ার। তাহলে কি এই অংশটুকু আর এই অংশটুকু আমরা ইকুয়াল ধরতে পারি না? এই দুটো অংশকে ইকুয়াল ধরে কি করব আমরা, যে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে আমরা এই দুটোকে কি করব, ইকুয়াল টু ধরবো, দিয়ে এখান থেকে আমরা বেগটা বের করব, ঠিক আছে। চলো ½ m v স্কয়ার = ½ ইনটু 320 ইনটু -6×10⁻²। তাহলে হাফ হাফ ওভার কেটে দিলাম, v স্কয়ার = 320 ইনটু 6×10⁻² ডিভাইডেড কত 8×10⁻3। তাহলে আমাদের এই অংশটুকু ক্যালকুলেশন করলে, আমরা যদি এটাকে একবারে রুট করে ফেলি, এটাকে যদি আমরা রুট করে দিই একবারে, তাহলে হচ্ছে কি আমাদের 12 মিটার/সেকেন্ড। তাহলে কি স্প্রিংটি যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, তখন কি স্প্রিংয়ে কি কোনো প্রসারণও নাই, সংকোচনও নাই। সাম্য অবস্থায় পৌঁছানোর মানে হচ্ছে কি এই এক্স এর মানটা 0, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র গতিশক্তি থাকে, আর এই ক্ষেত্রে কি থাকে, স্প্রিং এর যে শক্তিটা থাকে, এই ক্ষেত্রে থাকে স্প্রিং এর শক্তি। এখান থেকে কি করতে পারলাম আমরা, দেখো বেগটা বের করে ফেললাম। তাহলে হচ্ছে কি সাম্য অবস্থায় যখন স্প্রিং পৌঁছাবে, তখন এর বেগ হচ্ছে কি কত 12। তো আমরা এই অঙ্কটা মুছে ফেলি, দেওয়ার পরবর্তী অঙ্কতে যাই। তো আমরা এই অঙ্কটা মুছে ফেললাম। তারপরে দেখো আমাদের পরবর্তী অঙ্কতে কি বলা হয়েছে, আমাদের 2 নম্বর অঙ্ক বলা হয়েছে কি ভূমি থেকে 1 কিলোমিটার উচ্চতায় উত্থিত মেঘ বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টির পানি 1 × 10⁻² মিটার পুরু হয়ে 1 কিলোমিটার স্কয়ার জায়গায় ভেজালে মেঘের উচ্চতা এই পানিতে তুলতে কি পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে, যে ভূমি থেকে 1 কিলোমিটার ভূমি থেকে 1 কিলোমিটার উচ্চতায় কি করতে বলেছে, উত্থিত মেঘ 1 কিলোমিটার উচ্চতা উত্থিত মেঘ বৃষ্টিপাত ঘটায়।
আছে। এই 1 কিলোমিটার মেঘ যখন বৃষ্টিপাত ঘটে তখন বৃষ্টির পানি 1 into 10⁻² মিটার পুরু হয়ে 1 কিলোমিটার স্কোয়ার জায়গা ভিজলে কি হয়, ভিজলে মেঘের উচ্চতায় এই পানি তুলতে জায়গা ভিজলে মেঘের এই উচ্চতায় এই পানি তুলতে কি পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে। ঠিক আছে, এটা হলো কি আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো আমরা কি জানি, যে আমরা জানি যে m ইকুয়াল টু, আমরা কি জানি, m ইকুয়াল টু আমরা জানি AT ইন্টু রো। ঠিক আছে, তো আমরা প্রথমে আগে a এর মান বের করে ফেলবো, তারপর হচ্ছে কি আমরা অন্যান্য জিনিস করব। তো আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো মেঘের উচ্চতা দেওয়া আছে h। ঠিক আছে, 1 কিলোমিটার। ঠিক আছে, মানে কি 1000 মিটার। তারপর পুরুত্ব দেওয়া আছে, পুরুত্ব মান হচ্ছে কি আমাদের t এর মান দেওয়া আছে। তারপর দেখো আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তারপর আমাদের পানির ঘনত্ব, যেহেতু বৃষ্টির পানি, ঠিক আছে, পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কিলোমিটার, মানে 1000 কেজি মিটার ইনভার্স 3। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে আগে বের করতে হবে যে আমাদের এখানে m কত। ঠিক আছে, মানে আমাদের পানির ভরটা কত আমাদেরকে বের করতে হবে, তারপর আমাদেরকে উচ্চতা এবং আদার্স জিনিস বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা জানি m ইকুয়াল টু কি জানি, AT রো। ঠিক আছে, তো আমরা জানি এর মান দেওয়া আছে, দেখো 1 কিলোমিটারের উপর স্কোয়ার। 1 কিলোমিটারের উপর স্কোয়ার মানে কত, যে 1 কিলোমিটার ইন্টু 1 কিলোমিটার, মানে কি 1000 মিটার ইন্টু 1000 মিটার। ঠিক আছে, আর টি কত দেওয়া আছে আমাদের, টি দেওয়া আছে 1 ইন্টু 10⁻² মিটার। আর রো কত দেওয়া আছে, 1000 কেজি মিটার ইনভার্স 3। ঠিক আছে, তাহলে চলো আমরা এরপর মানগুলো বসাই। 1000 ইন্টু 1000 ইন্টু 1 ইন্টু 10⁻² ইন্টু 1000। তাহলে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি কত, ভর হচ্ছে 10⁻7 কেজি। ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, mgh। এখানে আমাদের জি ধরে নাও 9.8 মিটার ইনভার্স 2। তাহলে m এর মান 10⁻7, 9.8, আমাদের h 1 কিলোমিটার দেওয়া আছে, মানে কি 1000 মিটার। তাহলে হচ্ছে কি 1000 মিটার। আমরা যদি এটা টোটাল ক্যালকুলেশন করি, তা আমাদের আছে 9.8 × 10⁻10 জুল। তাহলে দেখো যে এই যে 1 কিলোমিটার উচ্চতায় পানি তুলতে আমাদেরকে কি পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে, 9.8 × 10⁻10 জুল কাজ সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তো আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাই। তার আগে আমরা এই অঙ্কটা মুছে ফেলি। তো এর পরবর্তী অঙ্ক আমাদের কি বলা হয়েছে, ঠিক আছে, তো চলো আমরা এর পরবর্তী অঙ্কটা পড়ি। যে একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। যদি ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়ে যায়, তাহলে এর অশ্বক্ষমতা নির্ণয় করো। তাহলে চলো আমরা কি করি, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে
একটা কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে আমরা কতখানি পানি উঠাই? মনে করো 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। যদি ইঞ্জিনের ক্ষমতা 40% হ্রাস পায় তখন কত অশ্ব ক্ষমতায় ইঞ্জিন পানি ওঠাতে পারবে? ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। তো আমরা কি জানি যে আমাদের প্রথম আগে আমাদের হচ্ছে কি যে ক্ষমতা কিছু কমে গেছে, 40% হ্রাস পেয়েছে। যদি আগের ক্ষমতা 100% হয় তাহলে এখন ক্ষমতা 40% হ্রাস পর কত আছে? 60%। তো আমরা প্রথমে আগে চলো যে ক্ষমতাটা বের করি। পি ড্যাশ 60% অফ পি, 60% অফ পি কেন? আমাদের 40% কি হয়েছে? হ্রাস পেয়ে গেছে। ঠিক আছে, আর পি ইকুয়াল টু আমরা কি জানি? mgh বাই টি। এটা ইকুয়াল টু আমরা কি জানি? mgh বাই টি, 60% অফ পি। ঠিক না? তারপর চলো আমরা চলে যাই পরের প্রশ্নতে। পরে কিছুতে মনে করেছে 60% মনে কত? 60/100 অফ পি। আমাদেরকে কি বের করতে হবে? যে ইঞ্জিনের অশ্ব ক্ষমতা বের করতে হবে। ঠিক আছে না? তাহলে আমাদেরকে পি ড্যাশের মানটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা পি ড্যাশের মান বের করি। তো আমাদের কি করতে হবে? পি এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে না? তাহলে চলো আমরা পি এর মান বের করি। mgh বাই টি, তাহলে পি ইকুয়াল টু 100/60 ইন্টু mgh বাই টি। তো আমাদের টি টাইম কত দেওয়া আছে? 60 সেকেন্ড। এইচ কত দেওয়া আছে? 10 মিটার। জি কত? 9.8। আর এম কত দেওয়া আছে? এম কত দেওয়া আছে? 1000 কেজি। তাহলে আমাদের পি ইকুয়াল টু কত? 100 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 10 ডিভাইডেড 60 ইন্টু 60। তাহলে আমাদের এখান থেকে পি ইকুয়ালটা আসতেছে আমাদের কত? পি ইকুয়ালটা আমাদের ভ্যালু আসতেছে 2722 ওয়াট। ঠিক আছে, তো আমাদের ক্ষমতা আসতেছে এত। তো আমাদের কি করতে বলেছে? অশ্ব ক্ষমতা বের করতে বলেছে। তাহলে একে করতে হবে কি? 746 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 746 দ্বারা যদি আমরা এই অংশকে ভাগ করি তাহলে কত হয়? 3.65 এইচপি। এইচপি মানে হলো কি? অশ্ব ক্ষমতা। তাহলে হচ্ছে কি আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কি? 3.65 এইচপি। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমাদের যে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ারের লেকচার 2 আমাদের এ পর্যন্তই থাকবে। এরপরে আমাদের আসবে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ারের লেকচার 3। তো আশা করি তোমরা এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আশা করি তোমরা আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।